হরমুজকে মার্কিন অঞ্চল ঘোষণার হুঁশিয়ারি ট্রাম্পের, ইরানের উপর কঠোর অর্থনৈতিক চাপের ইঙ্গিত, হুমকিতেও অবিচল তেহরান, অনুমতি ছাড়া চলতে পারবে না কোনো জাহাজ। অধিকৃত পশ্চিম তীরে বাড়ছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনাকারীদের হামলা, দখলদারদের গুলিতে আহত অন্তত 2, বেইত সাহুরে ফিলিস্তিনিদের পাশে অধিকার কর্মীরা। ইউক্রেনের সুমিতে আবাসিক এলাকায় রুশ ড্রোন হামলা, নিহত 2, আহত অন্তত 4। রাশিয়া নিয়ন্ত্রিত ডোনেস্কের শপিং মলে পাল্টা আঘাত জেলেনস্কি বাহিনীর। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরই 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্সে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা, 2 জনের মৃত্যু, সুনামি সতর্কতা জারি। এবং মার্কিন শুল্ক ফাঁকি দিতে চীনকে অবৈধভাবে সহায়তার অভিযোগ। ভারত, জাপান সহ 40টির বেশি দেশের বিরুদ্ধে সরব যুক্তরাষ্ট্র। নতুন ট্যারিফ চাপানোর কৌশল বলছেন বিশ্লেষকরা। এবার হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল ঘোষণার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের উপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরিরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওয়াশিংটনের হুঙ্কার অপেক্ষা করে ইরান বলছে, অনুমতি ছাড়া কোনো জাহাজই নিরাপদে হরমুজ পার হতে পারবে না। প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতেই রয়েছে বলেও দাবি তাদের। হরমুজ প্রণালী ঘিরে প্রতিদিনই নতুন নতুন বাঁক নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা। এবার আন্তর্জাতিক নৌপথ থেকে নিজেদের ভূখণ্ড ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে সংঘাত বিপজ্জনক মোড় নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, খুব শিগগিরই হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি তেহরানের উপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরির হুমকিও দিয়েছেন তিনি। মার্কিন অর্থমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকেই ইরানের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে যা আগে কখনো দেখা যায়নি। তবে ওয়াশিংটনের দাবিকে সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের প্রধান সামরিক কমান্ডার জানান, ইরানি সশস্ত্র বাহিনীর অনুমতি ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারই নিরাপদে হরমুজ প্রণালী পার হতে পারবে না। প্রণালীটির পূর্ণ নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা ইরানের হাতেই রয়েছে বলে জানান এক সামরিক মুখপাত্র। হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন দাবিকে মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেছে ইরান। তেহরানের দাবি, মার্কিন নেতৃত্ব ও সামরিক বাহিনী ইরানের শক্তি ও প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে ভালোভাবেই অবগত। একই সঙ্গে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব গতিবিধি নজরদারিতে রাখার কথাও জানিয়েছে ইরানি বাহিনী। যে কোনো হুমকির জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কাতার ও পাকিস্তান তেহরানের সঙ্গে বার্তা বিনিময় ও যোগাযোগ অব্যাহত রাখলেও এটিকে কোনোভাবেই আলোচনা বলা যাবে না বলে স্পষ্ট করেছেন তিনি। আগের কূটনৈতিক পথগুলো কার্যকর না হওয়ায় নতুন একই অস্থায়ী কাঠামো তৈরির চেষ্টা চলছে, যা পরবর্তীতে চূড়ান্ত সমঝোতার ভিত্তি হতে পারে বলেও জানান আরাকচি। ইয়েমেনের মোখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইয়েমেন সরকারের দাবি, বন্দরের বেসামরিক অবকাঠামো ও জাতীয় সম্পদ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় কয়েকটি মাছ ধরার নৌকায় আগুন ধরে যায়। তবে হুতিদের দাবি, বেসামরিক স্থাপনা নয়, সৌদি সমর্থিত বাহিনীর সামরিক সমাবেশ, অস্ত্র ও যুদ্ধজাহাজ লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটি আরও দাবি করে, ইয়েমেনের সাদা প্রদেশের আকাশ সীমায় সৌদি সামরিক বিমান প্রবেশের জবাবেই ওই হামলা চালানো হয়। ওমান উপসাগরে হামলার শিকার ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়েছে জ্বালানি তেল। এরই মধ্যে 2000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়েছে তেলের পুরো আস্তরণ। 40 কিলোমিটার উপকূল ক্ষতিগ্রস্ত হয় আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সামুদ্রিক সংরক্ষিত এলাকার কাছাকাছি হয় ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি দেখা দিয়েছে। গেল জুনের শুরুতে ইয়েমেনের কাছে হামলার শিকার হয় জাহাজটি। যে তেল নিয়ে বিশ্বজুড়ে এত হাহাকার, সেই তেলই এখন ভাসছে বিশাল সাগরে। রাশিয়া থেকে ভারত যাওয়ার পথে জুনের শুরুতে হামলার শিকার হয় প্রায় 8 লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে ওমানের উপকূলে আটকে যায় জাহাজটি। ধীরে ধীরে সাগরে ছড়িয়ে পড়তে থাকে তেল। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে 2000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তেলের আস্তরণ। বিশ্লেষকরা বলছেন, ওমানের রাস মাদরাকা এলাকায় প্রায় 40 কিলোমিটার উপকূল ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এতে বড় বিপদ হতে পারে সামুদ্রিক প্রাণীদের, কারণ তেল ছড়িয়ে পড়েছে হালানিয়াত দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায়। এখানে রয়েছে সামুদ্রিক সংরক্ষিত এলাকা। বিরল সামুদ্রিক কচ্ছপ সহ নানা প্রাণীর আবাস রাস মাদরাকা এলাকায়। পানিতে তেলের আস্তরণ ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে এসব প্রাণীর খাবার ও আবাসস্থল। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত তেল সরানো না গেলে এটি বড় ধরনের পরিবেশ বিপর্যয়ে রূপ নিতে পারে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর বাড়ছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলা।
হেব্রনে দখলদারদের গুলিতে অন্তত 2 জন আহত হয়েছেন। বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে অন্তত 15 ফিলিস্তিনিকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। অন্যদিকে বেত সাহুরে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন অধিকার কর্মীরা। জাতিসংঘ বলছে চলতি বছরই অবৈধ বসতি স্থাপনাকারীদের হামলায় অন্তত 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায় পশ্চিম তীরের হেব্রনে দখলদারদের গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পাশাপাশি পশ্চিম তীরের কুসরা গ্রামে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগও উঠেছে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। 3টি বাড়ির প্রবেশ পথ বন্ধ করে তাঁবু স্থাপন করা হয়েছে বলে জানান স্থানীয়রা। এছাড়া বিচ্ছিন্ন করা হয়েছে পানি ও বিদ্যুতের লাইন। স্থানীয় কর্তৃপক্ষ জানায় 2 শিশু সহ অন্তত 15 ফিলিস্তিনি পানি ও বিদ্যুৎহীন অবস্থায় বাড়ির ভেতর আটকা রয়েছেন। অবরুদ্ধ পরিবারগুলোর কাছে খাবার ও পানি পৌঁছে দিতে শুক্রবার সেখানে যান ইসরায়েলি ও বিদেশি অধিকার কর্মীরা। তবে ইসরায়েলি সেনারা ক্লোজড মিলিটারি অর্ডার দেখিয়ে তাদের বাড়িগুলোতে যেতে বাধা দেয়। কুসরার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বসতি স্থাপনকারীরা তাদের বাড়িঘর ও সম্পত্তিতে হামলা, ভাঙচুর এবং পাথর নিক্ষেপ করছে। অনেকেই নিরাপত্তার কারণে নিজেদের ঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন। এদিকে বেত সাহুরে ফিলিস্তিনি ভূমির মালিকদের পাশে দাঁড়িয়েছেন ইসরায়েলি ও ফিলিস্তিনি অধিকার কর্মীরা। তাদের অভিযোগ, বসতি স্থাপনকারীদের বাধার কারণে নিজেদের জমিতে চাষাবাদ ও দেখভাল করতে পারছেন না ফিলিস্তিনিরা। জাতিসংঘ ও অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এবং শান্তির পথে বড় বাধা হিসেবে দেখছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী চলতি বছর বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে পানির অন্যতম উৎস দখলের অভিযোগ উঠেছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে। স্থানীয় ফিলিস্তিনিদের অভিযোগ, ঝর্ণার পানির প্রবাহ ঘুরিয়ে নেওয়ায় শুকিয়ে যাচ্ছে কৃষিজমি, বন্ধ হচ্ছে চাষাবাদ। অনেকে বলছেন পানি নিয়ন্ত্রণের এই কৌশল ফিলিস্তিনিদের নিজ ভূমি ছাড়তে বাধ্য করারই অংশ। তীব্র দাবদাহের মধ্যে পানির জন্য হাহাকার অধিকৃত পশ্চিম তীরের ফাসাইল গ্রামে। এমন পরিস্থিতিতেও সেখানকার বড় একটি ঝর্ণা ব্যবহারের উপায়ও নেই ফিলিস্তিনিদের জন্য। জায়গাটি দখল করেছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। স্থানীয় কৃষকের অভিযোগ, ঝর্ণার পানির উৎস দখল করে নেওয়ার পর 3 মাস ধরে কোনো জমিতে 1 ফোঁটা পানিও পৌঁছায়নি। এতে শুকিয়ে গেছে বেগুন ও তরমুজের ক্ষেত। সম্ভব হচ্ছে না নতুন করে চাষও। বসতি স্থাপনকারীরা আমাদের জমি ও পানির উপর হামলা চালাচ্ছে। তারা পানির উৎসটি বন্ধ করে সেটি নিয়ন্ত্রণ নিয়েছে এবং এখানকার কৃষিজমিতে পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে। পশ্চিম তীরের বাসিন্দাদের দাবি, জুনে অবৈধ বসতি স্থাপনকারীরা সেচের পাইপলাইন দখল করে পানির প্রবাহ ঘুরিয়ে দেয় প্রাচীন একটি পুকুরের দিকে। পরে সেটিকে ইসরায়েলি পর্যটন কেন্দ্র হিসেবে প্রচার করা হয়। পুকুরের পাশে থাকা সাইনবোর্ডে প্রায় 30 লাখ শেকেল বিনিয়োগের কথা উল্লেখ রয়েছে। ফিলিস্তিনি অধিকার কর্মীদের অভিযোগ, ঘটনাটি বিচ্ছিন্ন নয়। তাদের দাবি, উত্তর জর্ডান উপত্যকার 95% বেশি ঝর্ণা এখন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের নিয়ন্ত্রণে। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছর ফিলিস্তিনি ভূখণ্ডে অন্তত 160টি পানি ও স্যানিটেশন স্থাপনায় হামলা হয়েছে। ফিলিস্তিনি পানি কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, পানির উৎস নিয়ন্ত্রণ করা হচ্ছে এমন এক নীরব যুদ্ধ যার প্রভাব পড়ছে পুরো একটি জনগোষ্ঠীর ওপর। অন্যদিকে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের দাবি, পশ্চিম তীরের এসব এলাকা তাদের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকারের অংশ। তবে আন্তর্জাতিক মহলের বড় অংশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে বেসামরিক অবকাঠামো ধ্বংসের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে দেশটির সরকার। এদিকে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, লেবাননের বেসামরিক নাগরিকের সুরক্ষা সহ ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মানবাধিকার লঙ্ঘন রোধ করার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করতে হবে। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে লেবানন ও সিরিয়া। লেবাননের দক্ষিণে ইসরায়েলি হামলা চলছে। ইসরায়েলি বাহিনীর দফায় দফায় হামলার ঘটনায় ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা, পরিকল্পিতভাবে ঘরবাড়ি ধ্বংসের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে লেবানন সরকার। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, ইসরায়েলি এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে তিনি ইসরায়েলের ধ্বংসপ্রাপ্ত গ্রামগুলো সামরিক ঘাঁটি ছিল এমন দাবি অস্বীকার করেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্সের দক্ষিণ লেবানন সফরের কয়েক ঘণ্টা পর এই বিবৃতি দেন লেবাননের প্রধানমন্ত্রী। কার্স বলেছিলেন, ইসরায়েলি বাহিনী সেখানকার ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংস করছে এবং সব বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে।
এদিকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে জাতিসংঘের একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিশ্চিত করার কথা বলছে হিউম্যান রাইটস ওয়াচ। 2025 সালে লেবাননে আন্তর্জাতিক বাহিনী ইউনিফিল মোতায়েন করে জাতিসংঘ, যার মেয়াদ শেষ হবে এবছরই। এদিকে লেবানন সিরিয়া অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে দামেস্কে একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্মেলনের পরিকল্পনা হয়েছে। দুই দেশের মধ্যে এই নতুন সম্পর্ককে উভয় পক্ষের জন্য লাভজনক বলে বর্ণনা করেছেন লেবাননের বাণিজ্য মন্ত্রী। গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে তার বৈঠকটি চমৎকার ছিল বলেও উল্লেখ করেন তিনি। বলেন, বিনিয়োগের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরপরই 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। ফ্লোরেন্স অঞ্চলে একের পর এক আফটারশকের পর জারি করা হয় সুনামি সতর্কতা। পরে তা প্রত্যাহার করা হলো। আতঙ্কে উপকূল ছেড়েছেন লাখ লাখ মানুষ। ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে বেশ কয়েকটি ভবনের অংশ, পাশাপাশি 2 জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। শনিবার স্থানীয় সময় ভোরে 7.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চল। ইউএসজিএস এর হিসেবে ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। কেন্দ্র ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে প্রায় 68 কিলোমিটার উত্তর পশ্চিমে। প্রায় 1 মিনিট ধরে কম্পন অনুভূত হয় আশপাশের এলাকায়। মূল ভূমিকম্পের পরপরই আঘাত হানে বেশ কয়েকটি শক্তিশালী আফটারশক। 5.9, 5.6, 6.1 মাত্রার কম্পন রেকর্ড করা হয়। মাউমেরে থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধসে পড়েছে একটি ভবনের অংশ। আতঙ্কে রাস্তায় ছুটে আসছেন মানুষ। প্রাথমিক হিসেবে প্রায় 5 লাখ মানুষ খুব শক্তিশালী থেকে তীব্র কম্পনের ঝুঁকিতে ছিলেন। এর মধ্যেই কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে। ভূমিকম্পের পর পূর্ব ও পশ্চিম নুসা তেঙ্গারা, দক্ষিণ সুলাওয়াসি এবং দক্ষিণ পূর্ব সুলাওয়াসিতে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলের বাসিন্দাদের সৈকত নদীর তীর থেকে দূরে সরে উঁচু স্থানে যেতে বলা হয়, যদিও পরে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়। ভূমিকম্পের আতঙ্কের মধ্যেই সক্রিয় মাউন্ট ইবু। অগ্নুৎপাতের পর আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থান হওয়ায় ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত নিয়মিত ঘটনা। এদিকে কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 285 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় 4000 মানুষ। দেশটির পেরেইরা শহরে ধসে পড়া হোটেলের নিচ থেকে আরও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরপরই নতুন করে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। অন্যদিকে ভূমিকম্পের আঘাতে ঘর বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন শত শত মানুষ। কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের 4 দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়। দেশটির পেরেইরা শহরে ধসে পড়া একটি হোটেলের নিচে তার সন্ধান মেলে। এরপরই নতুন করে শুরু হয় উদ্ধার তৎপরতা। কংক্রিট, ইট আর ধাতব কাঠামোর স্তূপ সরিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন জীবিত থাকতে পারে বলে ধারণা করছেন তারা। যদিও উদ্ধার অভিযান ধীরে ধীরে রূপ নিচ্ছে নিখোঁজদের হিসাব আর ধ্বংসস্তূপ সরানোর কাজে। পেরেইরাতে সম্পূর্ণ ধসে পড়েছে অন্তত 66টি ভবন। অন্যদিকে ঘরবাড়ি হারিয়ে পার্ক সহ খোলা জায়গায় অস্থায়ী তাঁবু বানিয়ে আশ্রয় নিয়েছে বহু পরিবার। গাছের সঙ্গে দড়ি ও ত্রিপল টানিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী আবাস। খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পেলেও অনেকে হারিয়েছেন তার সবকিছু। ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার, তাঁবু, টর্চ ও কম্বলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের পাশাপাশি বাস্তুচ্যুতদের পুনর্বাসনে চ্যালেঞ্জের মুখে কলম্বিয়া সরকার। টানা 250 দিনের বেশি সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে দেখা দিয়েছে খাবার ও নিত্যপণ্যের সংকট। দীর্ঘ মোতায়েনে মানসিক চাপে ভুগছেন নাবিকরা। পরিস্থিতি সামাল দিতে রণতরীতি বদলে নতুন যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। 250 দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। প্রায় 5000 নাবিক ও সামরিক সদস্য নিয়ে চলা এই দীর্ঘ মোতায়েন এখন রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খাবার, সাবান, টুথপেস্ট সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট, নষ্ট টয়লেট ও প্লাম্বিং, লন্ড্রি সুবিধা বন্ধ এবং দীর্ঘদিন বন্দরে ভিড়তে না পারায় নাবিকদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। হতাশায়ও ভুগছেন অনেকে। জাহাজটির কয়েকজন সদস্য সমুদ্রে ঝাঁপ দেওয়ার কথা ভেবেছিলেন বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। এমন অভিযোগে নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। চলতি মাসের শুরুতে এক নাবিক সমুদ্রে পড়ে গেলে তাকে হেলিকপ্টারে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো চিঠিতে পানি দূষণ, নিরাপত্তা ঝুঁকি, ডাক ব্যবস্থার সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটের অভিযোগ তুলেছেন। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইক লেভিনও বলেছেন জাহাজে ছত্রাকযুক্ত গোসলখানার কথা, গরম পানির সংকট এবং অনেক সময় খাবার রেশন করে দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এক নাবিকের স্বজন জানিয়েছেন, দীর্ঘ সময় বন্দরে না যাওয়ায় ও পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না থাকায় তার পরিবারের সদস্য প্রায় 29 কেজি ওজন হারিয়েছেন। বিমান ওঠানামা ও ইঞ্জিনের অবিরাম শব্দ কম্পনও নাবিকদের শারীরিক ও মানসিক চাপ বাড়িয়ে তুলছে। 2025 সালের এক গবেষণাতেও দেখা গেছে, দীর্ঘ সমুদ্র যাত্রায় থাকা নৌবাহিনীর সদস্যদের মধ্যে মানসিক চাপের হার অন্য বাহিনীর তুলনায় বেশি। তবে সব অভিযোগ অস্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ঘটনাগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। নৌবাহিনীর দাবি, যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটলেও জাহাজে বিশুদ্ধ পানি, স্বাস্থ্যকর খাবার, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং মানসিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত বছরের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করে। প্রথমে প্রশান্ত মহাসাগরে যাওয়ার কথা থাকলেও পরে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। মে মাসে মোতায়েন শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় বাড়ানো হয় সময়। টানা 200 দিন কোনো বন্দরে না ভিড়ে সমুদ্রে থাকার রেকর্ডও গড়েছে রণতরীটি। এখন পূর্বনির্ধারিত রোটেশন পরিকল্পনার অংশ হিসেবে এর পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।